ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপকামিং পিএসসি মিসলেনিয়াস এক্সামকে কেন্দ্র করে ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে যে প্র্যাকটিস সিরিজটা স্টার্ট করা হয়েছে, আজকে তার 6 নম্বর ক্লাস। তো আজকের ক্লাস থেকে যারা দেখা শুরু করছো তাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি। এই ক্লাসের পিডিএফ সম্পূর্ণভাবে তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করা হবে। ফ্রিতে তোমরা ডাউনলোড করতে পারবে। কোথা থেকে ডাউনলোড করতে পারবে না, আমাদের যে ভিশন কম্পিটিটিভ অ্যাপ নতুন লঞ্চ করা হয়েছে সেই অ্যাপে তোমরা ঢুকবে। যদি রেজিস্টার করা থাকে তো ভালো, আর যদি রেজিস্টার করা না থাকে ডিটেলস দিয়ে রেজিস্টার করবে। তারপরে লগ ইন করবে। লগ ইন করলে দেখতে পাবে এই ধরনের একটা ইন্টারফেস খুলছে। ওকে, এখানে দেখতে পাবে অনেকগুলো সেকশন আছে, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, রেলওয়ে, ডাব্লিউবিপি। এর মধ্যে এই যে ডাব্লিউবিপিএসসি সেকশনটা আছে, এই সেকশনের মধ্যে এই ক্লাসগুলোর সমস্ত পিডিএফ তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তাহলে পিডিএফ নিয়ে আর কারোর কোনো সমস্যা নেই। চলো এবার ক্লাস শুরু করা যাক। প্র্যাকটিস সেট 6 ফর পিএসসি মিসলেনিয়াস এক্সাম। কি বলছে ফার্স্ট অঙ্ক? বলছে a group of 5 students and examination. Another student joined the group after taking the examination letter by including his marks. The average marks of the group increased by 2 marks. This student has scored dash marks more than the average marks without including him. Okay? কি বলছে? বলছে যে 5জন স্টুডেন্টের একটা গ্রুপ আছে, তারা পরীক্ষা দিল। পরীক্ষা দেওয়ার পরে তাদের একটা অ্যাভারেজ মার্কস আসলো। এবার সেই গ্রুপের মধ্যে আরো একজন স্টুডেন্টকে ইনক্লুড করা হলো। টোটাল কতজন হলো? 6জন। এইবার এই একজন ইনক্লুড করায়, একজন ইনক্লুড হওয়ায় ওই গ্রুপের মধ্যে পুরো গ্রুপের অ্যাভারেজ মার্কস 2 করে বেড়ে গেল। মানে এই 6জন স্টুডেন্টের প্রত্যেকের অ্যাভারেজ মার্কস 2 করে বেড়ে গেল। তাহলে টোটাল কত বৃদ্ধি পেল? টোটাল 12 বৃদ্ধি পেল। এবার এই 12 মার্কস বৃদ্ধি পাওয়ার কারণ কি? এই 12 মার্কস বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে এই যে 6 নাম্বার স্টুডেন্ট এসেছিল, এই 6 নাম্বার স্টুডেন্ট কিন্তু 12 নম্বর বেশি এনেছিল। ঠিক আছে, কার থেকে বেশি এনেছিল? না, এই যে 5জন স্টুডেন্ট, এই 5জন স্টুডেন্টের যে অ্যাভারেজ ছিল তার থেকে 12 নাম্বার বেশি এনেছিল এই 6 নাম্বার স্টুডেন্ট। সেটাই কিন্তু জানতে চেয়েছে। দেখো, এই ছাত্রটি ড্যাশ নাম্বার বেশি পেয়েছে আগের গড় নাম্বার থেকে। ঠিক আছে, তাহলে আগের গড় নাম্বার থেকে কত বেশি পেয়েছে? 12 বেশি পেয়েছে। তাহলে অ্যান্সার কত হবে? 12। এবার বলছে টু ফ্রেন্ডস রানিং বিটুইন ব্যাঙ্গালোর অ্যান্ড চেন্নাই start at same time from their respective locations and proceed towards each other and the speed of 80 km per hour and 95 km per hour. When they meet, they found that one train has traveled 180 km more than the other. Distance between Bangalore and Chennai. ঠিক আছে, বলছে দুজন বন্ধু ব্যাঙ্গালোর থেকে চেন্নাইয়ে যাচ্ছে। মানে একজন ব্যাঙ্গালোর থেকে চেন্নাইয়ে যাচ্ছে, একজন চেন্নাই থেকে ব্যাঙ্গালোরে আসছে। ঠিক আছে, তারা পরস্পরের বিপরীত দিক থেকে যাত্রা শুরু করেছে। মানে একজনের ডেস্টিনেশন ব্যাঙ্গালোর, একজনের ডেস্টিনেশন চেন্নাই। ওকে, এবার একজন বন্ধুর গতিবেগ বলছে 80 কিলোমিটার পার আওয়ার, আরেকজনের 95 কিলোমিটার পার আওয়ার। এবার তাদের যাত্রাপথে কোনো একটা জায়গায় তারা মিট করবে। এবার যখন তারা মিট করলো, তখন একজন যতটা ডিস্টেন্স কভার করেছে, অপরজন তার থেকে 180 কিলোমিটার ডিস্টেন্স বেশি কভার করেছে। জানতে চেয়েছে যে ব্যাঙ্গালোর আর চেন্নাইয়ের মধ্যে ডিস্টেন্সটা কত। এইবার এই অঙ্কটার মধ্যে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেম টাইম। তারা সেম টাইমে কিন্তু যাত্রাটা শুরু করেছে। তার মানে সেম টাইমে তারা একটা পয়েন্টে মিট করবে, অর্থাৎ টাইমটা কিন্তু এখানে সেম। তাহলে টাইমটা যদি সেম হয়, তাহলে স্পিড যে রেশিওতে পরিবর্তিত হবে, ডিস্টেন্স তো সেই রেশিওতে পরিবর্তিত হবে। তাহলে স্পিডের রেশিও কি? 80:95। তাহলে 5 দিয়ে যদি কেটে দেই কত হবে? 5 × 80, 5 × 19 = 95। স্পিডের রেশিও, তাহলে ডিস্টেন্সের রেশিও কত হবে? 16:19।
তাহলে একই সময়ে একজন 16 ইউনিট গেছে, একজন 19 ইউনিট গেছে, তাহলে দুজনের ডিস্টেন্সের মধ্যে ডিফারেন্স কত? 3 ইউনিট। আর প্রশ্নে এই 3 ইউনিটের ভ্যালুই দিয়ে দিয়েছে দেখো 180। একজন অপরজনের থেকে 180 কিলোমিটার কভার করেছে বেশি মিট করার আগে, তাহলে একের ভ্যালু কত? একের ভ্যালু হচ্ছে 60। এইবার ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, ধরো এই পয়েন্টে তারা মিট করেছে, এখানে আছে ব্যাঙ্গালোর, এখানে আছে চেন্নাই, ঠিক আছে? একজন এবার দেখো এই পয়েন্টে মিট করেছে, তার মানে ব্যাঙ্গালোর থেকে যে চেন্নাইয়ের দিকে যাচ্ছে সেই ডিস্টেন্সটা কভার করবে, আর চেন্নাই থেকে যে ব্যাঙ্গালোরের দিকে আসছে সেই এই ডিস্টেন্সটা কভার করবে। তাহলে এখান থেকে এবার ভালো করে লক্ষ্য করো, এই দুজন ব্যক্তি যে ডিস্টেন্সটা কভার করেছে, একজন এইটুকু ডিস্টেন্স কভার করেছে, আরেকজন এইটুকু ডিস্টেন্স কভার করেছে, তাহলে কমন সেন্স কি বলছে? এই দুজন ব্যক্তি যে ডিস্টেন্সটা, টোটাল যে ডিস্টেন্সটা কভার করেছে, সেই ডিস্টেন্সটাই হচ্ছে আসলে ব্যাঙ্গালোর আর চেন্নাইয়ের মধ্যে ডিস্টেন্স। তাহলে অনুপাতে এই দুজন ব্যক্তি টোটাল কতটা ডিস্টেন্স অতিক্রম করেছে? 16 প্লাস 19, 35 ইউনিট ডিস্টেন্স কভার করেছে। তাহলে একের ভ্যালু যদি 60 হয়, তাহলে 35-এর ভ্যালু কত হবে? শূন্য বসে যাচ্ছে, 5 6 30-এর শূন্য হাতে 3, 3 6 18 আর 3 21, 2100 কিলোমিটার। দুজন মিলে মিট করার আগে টোটাল 2100 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে, অর্থাৎ ব্যাঙ্গালোর থেকে চেন্নাইয়ের মধ্যে ডিস্টেন্স কত? 2100 কিলোমিটার। নেক্সট, এবার কি বলছে? দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন এ ভেসেল ইজ 2:3. X liter milk is added, then the ratio becomes 4:5. If the initial quantity of mixture is 250 liter, then the value of X. তাহলে কি বলছে? যে মিল্ক আর ওয়াটারের রেশিও কি? মিল্ক আর ওয়াটার, তাহলে মিল্ক আর ওয়াটারের রেশিও কত? 2:3। ওকে, এবার ওতে X লিটার মিল্ক মেশানো হচ্ছে, তাহলে মিল্ক মেশানোর পর রেশিও কত আসছে? 4:5। তাহলে দেখো মিল্ক মেশানো হচ্ছে, ওয়াটারের তো কোনো রকম কোনো চেঞ্জ হবে না, তাহলে ওয়াটারকে সেম করতে হবে, একে 5 দিয়ে গুণ করো আর একে 3 দিয়ে গুণ করো, তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে? এদিকে আসছে 10, এদিকে আসছে 12, আর এই দুই দিকেই 15। তাহলে দেখো ওয়াটার সেম হয়ে গেল, তাহলে কতটা মিল্ক মেশানো হয়েছে? 2 ইউনিট মিল্ক মেশানো হয়েছে। ওকে, এবার জানতে চেয়েছে কি যে কতটা মিল্ক মেশানো হয়েছে, মানে ফাইন্ড আউট করতে হবে 2 এর ভ্যালু। ইনিশিয়াল মিক্সচার কত আছে? 250 লিটার, আর অনুপাতে ইনিশিয়াল মিক্সচার কত? 10 প্লাস 15, 25। তাহলে 25 এর ভ্যালু কত? 250। একের ভ্যালু কত? 10, তাহলে 2 এর ভ্যালু কত হবে? তার মানে 20 লিটার মিল্ক মেশানো। এবার ফাইন্ড দ্য মিন প্রপোর্শন, এই দুটো এক্সপ্রেশনের মিন প্রপোর্শন ফাইন্ড আউট করতে হবে। তার মানে কি? তার মানে জাস্ট গুণ করে রুট করে দিতে হবে, ঠিক আছে? কি আছে এখানে? আছে a কিউব প্লাস b কিউব বাই a মাইনাস b ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b into a minus b by a square minus ab plus b square, তাহলে a minus b কেটে যাচ্ছে। ওকে, এবার a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু কি লেখা যেতে পারে? a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে একটা এক্সট্রা এ প্লাস বি আছে সেটাও লিখে দিলাম, আর নিচে কি আছে? নিচে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার রুটে উঠে যাবে, তাহলে আলটিমেট মিন প্রপোর্শন কত দাঁড়াচ্ছে? এ প্লাস। নেক্সট, এবার আসছে দেখো 5-এর দাগ, কি বলছে? বলছে 3 cities A, B and C are located such that they form the vertices of an equilateral triangle. If joined by straight lines
Rashid travels A to B at a speed of 40 km per hour and B to C at a speed of 60 km per hour and C to A at a speed of 72 km per hour. Find the average speed of the entire journey. ভালো করে দেখ, ধরো এটা একটা ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার, ঠিক আছে, যার তিনটে পয়েন্ট, তিনটে ভার্টেক্স এ বি সি, আর এই তিনটে ভার্টেক্সে তিনটে সিটি আছে, ঠিক আছে, তিনটে শহর আছে। এবার বলছে এক ব্যক্তি এই এ থেকে বি শহরে যেতে তার গতিবেগ কত প্রয়োজন হয়? তার গতিবেগ প্রয়োজন হয় 40 কিলোমিটার পার আওয়ার। বি থেকে সি তে যেতে 60 কিলোমিটার পার আওয়ার, সি থেকে এ তে যেতে 72 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? জানতে চেয়েছে তার এই জার্নির পুরো গড় গতিবেগ কত, সেটা ফাইন্ড আউট করতে বলেছে। এবার এখানে একটা জিনিস দেখো, এই এবিসি একটা ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার, এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার মানে এ থেকে বি এর ডিস্টেন্স যত, বি থেকে সি এর ডিস্টেন্স যত, সি থেকে এ এর ডিস্টেন্সও কিন্তু তত। ডিস্টেন্স এখানে সেম, অনলি তিনটে স্পিড দেওয়া আছে, তাহলে অ্যাভারেজ স্পিড কত হবে? ডিরেক্ট ফর্মুলা, ফর্মুলাটা কি ছিল? 3s1 s2 s3 by s1 s2 plus s2 s3 plus s3 s1, ডিরেক্ট ফর্মুলা। তাহলে 3 ইন্টু s1 কত? 40, s2 কত? 60, s3 কত? 72, s1 s2 কত হবে? 2400, s2 s3 কত হবে? শূন্য বসে যাচ্ছে, 6 দুগুণ 12, 2 হাতে 1, 6 সাথে 42 আর 1 43, প্লাস s3 s1 কত হবে? 0, 4 দুগুণ 8, 4 সাথে 28। ঠিক আছে, এবার দেখ এখান থেকে একটা 0 0 0 0 কেটে দিলাম। এবার এটা যদি 4 দিয়ে যায়, 4 6 24, 4 10 কে 40 আর 4 8 32, 4 7 28, 4 দুগুণ 8, যদি 12 দিয়ে যায় 6 12 72, 5 9 আর এটা কত হবে? 6। ঠিক আছে, তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে? এখানে লিখছি, আলটিমেট দাঁড়াচ্ছে 6 6 36, 6 6 36 আর 360 ইন্টু 3 মানে 1080। আর নিচে কত আসছে? নিচে আসছে 5 9 আর 5 9 আর 5 14 আর 6 0 0 কেটে যাচ্ছে, অর্থাৎ 54 কিলোমিটার পার। তাহলে পুরো জার্নির গড় গতিবেগ কত? 54 কিলোমিটার পার। নেক্সট কি বলছে? ইফ এ নাম্বার ফার্স্ট ইনক্রিজড বাই 15%, then reduced by 15%, it results 782. If the same number is first reduced by 25%, increased by 25%, and again reduced by 20%, then what will be the resulting number? বলছে একটা সংখ্যাকে প্রথমে যদি 15% বাড়ানো হয়, তারপরে সেই সংখ্যাটাকে যদি 15% কমানো হয়, তাহলে যে রেজাল্টটা দেবে সেটা হচ্ছে 782। ওকে, এবার তারপরে আবার আলাদা হবে, ওই সংখ্যাটাকে যদি 25% কমানো হয়, আবার 25% বাড়ানো হয়, আবার যদি 20% যদি কমানো হয়, তাহলে রেজাল্টের নাম্বারটা কি? ঠিক আছে, তাহলে দেখো প্রথমে সংখ্যাটা 15% বাড়ানো হয়েছে, তারপরে 15% কমানো হয়েছে, অর্থাৎ ওভারঅল কত কমবে? ওভারঅল 2.25% কমে যাবে, x²/100। এবার এই যে 2.25% মানে কি? 22.5% মানে কত? 9/40। তাহলে 2.25% মানে কত? 9/400।
অর্থাৎ সংখ্যাটা ছিল কত 400, কমে কত হচ্ছে, কমে হচ্ছে 391। এবার প্রশ্নে এই 391 এর ভ্যালু দিয়ে দিয়েছে কত 782, পুরোপুরি দ্বিগুণ। তাহলে 400-র ভ্যালু কত, 400-র ভ্যালু হচ্ছে 800। তাহলে সংখ্যাটার এক্সাক্ট ভ্যালু কত, সংখ্যাটার এক্সাক্ট ভ্যালু হচ্ছে 800। এবার ফাইন্ড আউট করতে বলেছে কি, ফাইন্ড আউট করতে বলেছে এই যে 800 যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে এবার যদি প্রথমে 25% কমানো হয় তাহলে 1/4 মানে 3/4 হবে। তারপরে যদি 25% বাড়ানো হয় তাহলে কি হবে 5/4। তারপরে আবার যদি 20% কমানো হয় তাহলে কি হবে 4/5। তাহলে আলটিমেট সংখ্যাটার ভ্যালু কত হবে সেটা ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে দেখো 4 × 4 = 16, 5 × 16 = 80, তাহলে এটা কত হয়ে যাবে 10। এখানে কত আসছে 4 × 5 = 20, 3 × 20 = 60, অর্থাৎ 600। তাহলে এখন যে রেজাল্টটা দেবে সংখ্যাটা কমে কত হবে, সংখ্যাটা কমে হবে হচ্ছে 600। এবার আসছে দেখো 7-এর দাগ, কি বলছে, ফাইন্ড দ্য ইফেক্টিভ ডিসকাউন্ট ফর দ্য স্কিম বাই 5 get 3। তার মানে টোটাল তুমি ঘরে আনছো কটা জিনিস, 8টা জিনিস ঘরে আনছো, কিন্তু টাকা দিচ্ছ 5টা জিনিসের 3টে ফ্রি পাচ্ছ, মানে 3টে তোমাকে ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে 8টা জিনিসের 3টে জিনিস ফ্রি দিচ্ছে, মানে 8টা জিনিসের 3টে জিনিস ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত 3/8, অর্থাৎ 37.5%। নেক্সট কি বলছে, বলছে যে a person lent 23,000 to B for 3 years and 19,000 to C for 4 years on simple interest at the same rate of interest and received 3625 in all for both of them as interest. What is the annual rate of interest? বলছে এ একজন ব্যক্তি B কে 23,000 টাকা ধার দিচ্ছে, C কে 19,000 টাকা ধার দিচ্ছে। B কে ধার দিচ্ছে 3 বছরের জন্য, C কে ধার দিচ্ছে 4 বছরের জন্য। ওকে, এবার মেয়াদ শেষে সে দুজনের কাছ থেকে টোটাল 3,625 টাকা ইন্টারেস্ট হিসেবে পাচ্ছে। জানতে চেয়েছে যে রেট অফ ইন্টারেস্ট কত। ওকে, তাহলে দেখো B কে ধার দিয়েছে কত 23,000 টাকা, কত সময়ের জন্য, 3 বছরের জন্য। রেট অফ ইন্টারেস্ট ধরে নিচ্ছি R%। ওকে, B কে ধার দিয়েছে, C কে ধার দিয়েছে কত 19,000 টাকা 4 বছরের জন্য। রেট অফ ইন্টারেস্ট কত R%। টোটাল ইন্টারেস্ট হিসেবে সে কত পাবে 3,625 টাকা। আর এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। এখান থেকে ডিরেক্ট চলে আসবে, পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটা, পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটা, কত আসছে 3 23 69, 690 R প্লাস 4 19 76, 760 R 3625। তাহলে আলটিমেট আর এর ভ্যালু কত আসবে 3625। এখানে আসছে 0, 9 8 6 15, 5 হাতে 1, 7 আর 1 8, 8 6 14, 25 দিয়ে যদি যায় কত হবে 5 25 125, 8 25 200, 25 1 কে 25, 11 112, 4 25 100 আর এদিকে 12 5। তাহলে 58 দুগুণ 116, অর্থাৎ অ্যান্সার 2 পয়েন্ট সামথিং হবে। তাহলে 2 পয়েন্ট দিয়ে একটাই অ্যান্সার আছে, এটাই হবে 2.5%। নেক্সট কি বলছে, এ স্টিমার অ্যান্ড এ মোটর বোট covered the stretch between a seaport and dock in 7 hours 20 minutes and 10 hours 40 minutes. What is the ratio of their speed? তাদের স্পিডের রেশিও কত? মানে একটা স্টিমারের সিপোর্ট থেকে ডকে যেতে সময় লাগে কত 7 ঘন্টা 20 মিনিট, আর একটা মোটর বোটের সময় লাগে কত 10 ঘন্টা 40 মিনিট। তাহলে দেখো ডিস্টেন্সটা সেম, তাহলে টাইম যে রেশিওতে পরিবর্তিত হবে স্পিড তার বিপরীত রেশিওতে পরিবর্তিত হবে। তাহলে এখানে টাইমের রেশিও কত 7 ঘন্টা 20 মিনিট, অর্থাৎ 7 গুণ 20 মিনিট মানে কত 1/3 ঘন্টা, অর্থাৎ 7 গুণ 1/3 ঘন্টা। আর এখানে কি বলছে যে 10 ঘন্টা 40 মিনিট, অর্থাৎ 10 গুণ 40/60,
তাহলে 20 দিয়ে গেলে কত হবে 2/3, অর্থাৎ 10 পূর্ণ 2/3। তাহলে এখানে কত হচ্ছে 3 7 21, 21 আর 1 22/3, আর 3 10 কে 30 আর 2 32/3 কেটে যাচ্ছে। যদি 2 দিয়ে যায় কত হবে 11:16। এটা কার রেশিও আসলো, এটা টাইমের রেশিও আসলো। তাহলে স্পিডের রেশিও জানতে চেয়েছে, কত হবে 16:11। অ্যান্সার সি। এটা কি বলছে, বলছে এ পার্সন ইনভেস্ট ₹55,000 for 2 years on compound interest such that the rate of interest for the first year is 8% per annum and that for the second year is 12% per annum and the interest is compounded annually. What is the total interest earned by the person? ইন্টারেস্টটা কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে প্রথম বছর 8% ইন্টারেস্ট, তাহলে 8% মানে কত 4%-এর দ্বিগুণ, অর্থাৎ 25 টাকা কত হবে 25 টাকা হবে 27 টাকা, 2 টাকা ইন্টারেস্ট। তারপরে কি হচ্ছে সেকেন্ড ইয়ারে 12% ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে 12% মানে কি 4%-এর 3, অর্থাৎ 25 টাকা হবে 28 টাকা। অর্থাৎ আলটিমেট কি দাঁড়াচ্ছে যে 625 টাকা হচ্ছে 27 27 কত হয় 729, 729 আর 28, 27 27 তো 28 করতে হবে, তাহলে 27 27 কত হয় 729 আর 27 মানে 756, 729 আর 27 756। আচ্ছা, এবার এখানে তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে, ইন্টারেস্ট কত হচ্ছে 1 3 1, 131 টাকা হচ্ছে ইন্টারেস্ট। ওকে, তাহলে 131 এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। কার ভ্যালু দেওয়া আছে 625 এর ভ্যালু দেওয়া আছে 55,000 বাই 625 ইন্টু 131। 25 দিয়ে যদি কেটে দেই 25, 25 দুগুণ 50, আবার 25 দুগুণ 50, দুটো শূন্য বসে যাচ্ছে। এটাকে যদি আবার 25 দিয়ে কেটে দিই কত হবে 8 25 200, 8 25 200। তাহলে গুণ করলে ইউনিট ডিজিটে কত আসবে 8, ইউনিট ডিজিটে 8 একটা অপশনেই আছে, তাহলে এটাই হবে কারেক্ট। কি বলছে নাম্বার অফ সাইডস অফ টু রেগুলার পলিগনস আর ইন দ্য রেশিও 2:3, সাইডের রেশিও বলে দিয়েছে, and each of their interior angle are in the ratio 9:10, interior angle এর রেশিও হচ্ছে 9:10, the number of sides of their two polygons are, ঠিক আছে, এই দুটো বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো ওদের সাইডের রেশিও কত, সাইডের রেশিও 2:3 আর ইন্টিরিয়ার অ্যাঙ্গেলের রেশিও কত 9:10। শর্ট ট্রিকটা দেখে নাও এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে। কত হবে 9 দুগুণ 18, গুণ করে দিচ্ছি জাস্ট 3 10 কে 30, 6 দিয়ে গেলে কত হবে 5:6 দিয়ে গেলে হবে 3:5। এবার কি করবে না, এই যতগুলো অপশন আছে এবিসি প্রত্যেকটা অপশনের থেকে 2 বাদ দেবে, 2 বাদ দেওয়ার পর রেশিও নেবে, যে অপশনের রেশিওটা 3:5 আসবে সেটাই হবে কারেক্ট। প্রথম অপশনটা যদি নাও তাহলে প্রথমে কি করব, প্রথম অপশন থেকে 2 বাদ দিতে হবে, তাহলে 8 এর থেকে 2 বাদ দিলে কত হবে 6, 12 থেকে 2 বাদ দিলে কত হবে 10, তাহলে এবার 6 আর 10 এর যদি রেশিও নাও কত দাঁড়াবে 2 দিয়ে কাটলে 3:5, এটাই হবে কারেক্ট। ঠিক আছে, অন্য অপশন গুলো দেখো 3:5 আসবে না। সাপোজ ধরো 6 আর 9 যদি নেই, 6 এর থেকে 2 বাদ দিলে কত থাকে 4, আর 9 এর থেকে 2 বাদ দিলে 7 হবে না, 4 এর থেকে 2 বাদ দিলে 2, 6 এর থেকে 2 বাদ দিলে 4 হবে না, 10 এর থেকে 2 বাদ দিলে 8, 15 এর থেকে 2 বাদ দিলে 13, এটাও হবে না, তাহলে এটাই কারেক্ট হয়ে গেল, একদম শর্ট ট্রিক। কি বলছে
A monkey climbing up raised pole ascends 10 meter in a minute and slip down 2 meter in alternate minute. If pole is 40 meter high, how long will it take to reach top of the pole? কি বলছে যে একটা বাঁদর 1 মিনিটে যদি 10 মিটার ওঠে তাহলে পরের 1 মিনিটে 2 মিটার নেমে যায়, মানে আলটিমেট 2 মিটারে সে কতটা ওঠে, আর সরি আলটিমেট 2 মিনিটে সে 8 মিটার ওঠে। ঠিক আছে, 8 মিটার ওঠে 2 মিনিট অ্যাকচুয়ালি। এবার কি বলছে, পুরো যে পোলটা সেই পুরো পোলটা হচ্ছে 40 মিটার। তাহলে এইভাবে যদি উঠতে থাকে তাহলে পুরো পোলে পৌঁছাতে, পুরো পোলের টপে পৌঁছাতে, মানে 40 মিটার কভার করতে তার কতটা সময় লাগবে সেটা ফাইন্ড আউট করতে বলেছে। ঠিক আছে, এইবার দেখো এখানে কি আসলো, এখানে আসলো 8 মিটার কভার করতে সময় লাগে 2 মিনিট। ঠিক আছে, এবার এই 40 থেকে 8 বাদ দিয়ে দেবে, কত হবে 32। তাহলে 32 মিটার কভার করতে তার কতটা সময় লাগবে, এদিকে কত গুণ হচ্ছে, এদিকে হচ্ছে 4 গুণ, তাহলে এদিকেও 4 গুণ হবে, তাহলে 8 মিনিট সময় লাগবে। তাহলে দেখো 32 মিটার কভার করতে সময় লাগছে কত, 8 মিনিট। ঠিক আছে, কিন্তু 32 মিটার তো কভার করতে হবে না, কভার করতে হবে কত, 40 মিটার, মানে এখনো 8 মিটারের ডেফিসিট আছে। তাহলে এই 8 মিটার কভার করতে কতটা সময় লাগবে, দেখো শুরুতে কি বলেছিল, শুরুতে বলেছিল যে 1 মিনিটে 10 মিটার চাই বা 10 মিটার ওঠে বাঁদরটা 1 মিনিটে। ঠিক আছে, তাহলে 8 মিটার কভার করতে তার কতটা সময় লাগবে, 8/10 মিনিট। ঠিক আছে, তাহলে 8 মিটার কভার করতে তার সময় লাগবে 8/10 মিনিট। তাহলে 32 মিটার 8 মিটার টোটাল কত হচ্ছে 40 মিটার। তাহলে 40 মিটার কভার করতে তার কতটা সময় লাগছে, 8 প্লাস 8/10। তাহলে 8 প্লাস 8/10 মানে 4/5, অর্থাৎ 5 অষ্টে 40। আচ্ছা ওইভাবে দরকার নেই, 8 মিনিট 4/5 সেকেন্ড। তাহলে 4/5 সেকেন্ড মানে কি, 4/5 মিনিট, 4/5 মিনিটকে যদি সেকেন্ডে নিয়ে যাই 60 দিয়ে গুণ করে দাও, 5 × 60, 4 × 48 সেকেন্ড। তাহলে টোটাল কতটা সময় লাগবে, 8 মিনিট 48 সেকেন্ড। অ্যান্সার ই। এবার কি বলছে, ইন এ 800 মিটার রেস the ratio of the speeds of two contestants Ankur and Neha is 5:6. If Ankur has a head start of 200 meter then Ankur will win by, কি বলছে দুজনের স্পিডের রেশিও কত, 5:6। তারা একই সময় যাত্রা শুরু করেছে, তাহলে ডিস্টেন্সের রেশিও কত হবে, 5:6। এবার কি বলছে যে অঙ্কুর জিতে গেছে। ঠিক আছে, অঙ্কুর উইল উইন, অঙ্কুর জিতে গেছে। আবার অঙ্কুর 200 মিটারের হেড স্টার্ট নিয়েছিল, মানে 800 মিটারের রেস, সে 200 মিটার এগিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে তার জেতার জন্য কতটা ডিস্টেন্স কভার করতে হবে, 600 মিটার কভার করতে হবে, 600 মিটার কভার করতে হবে। আর অনুপাতে অঙ্কুর কতটা ডিস্টেন্স কভার করেছে, 5 ইউনিট, তাহলে 5-এর ভ্যালু কত, 600, অর্থাৎ 120 গুণ। ঠিক আছে, তাহলে অঙ্কুর যে সময় 600 মিটার ডিস্টেন্স কভার করছে, নেহা সেই সময় কতটা ডিস্টেন্স কভার করছে, 120 গুণ, অর্থাৎ 720 মিটার ডিস্টেন্স কভার করছে। এবার দেখো অঙ্কুর যদি 600 মিটার ডিস্টেন্স কভার করে যায় তাহলে সে রেসটা জিতে যাবে, আর সে রেসটা জিতে গেছেও। কিন্তু নেহাকে রেসটা জেতার জন্য কতটা ডিস্টেন্স কভার করতে হতো, পুরো 800 মিটার ডিস্টেন্স, কিন্তু নেহা কভার করেছে কত, 720 মিটার, মানে 80 মিটার পিছিয়ে আছে। তার মানে সে 80 মিটারে হেরে গেছে, বা অঙ্কুর 80 মিটারে জিতে গেছে। এবার এই সিম্পলিফিকেশনটার ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। দেখো এই ধরনের পয়েন্টের সিম্পলিফিকেশন যখন থাকবে তখন একটু অবজারভেশন পাওয়ারটা ভালোভাবে বাড়াবে।
ওকে, অপশন গুলো ভালোভাবে দেখবে, আর এখানে যে ডেটা গুলো আছে সিম্পলিফিকেশনের মধ্যে সেগুলো ভালোভাবে দেখবে। এখানে দেখ, এই 25 আর আড়াই যদি গুণ করে দিই কত হবে? 25 25 625, অর্থাৎ 62.5। ঠিক আছে, তার মানে ইট ইজ ক্লিয়ার দ্যাট যে অ্যান্সারটা অবশ্যই 62.5 থেকে বেশি হবে। ঠিক আছে, তার মানে এই অপশনটা হওয়ার কোনো রকম কোনো চান্স নেই। এটা আছে 62.2, তাহলে এটাও হওয়ার চান্স নেই। এই দুটো অপশনের মধ্যে একটা অপশন হবে। ঠিক আছে, তাহলে কোনটা হবে? এবার দেখো, এই যে 0.1 আর 1.1 আর 0.5 যদি গুণ করে দেই তাহলে আলটিমেট কত দাঁড়াবে? আলটিমেট এখানে দাঁড়াচ্ছে কত? 55। ঠিক আছে, এইবার এখান থেকে একটা, দুটো, তিনটে, চারটে, মানে 0.0055, মানে এটাকে অ্যাপ্রক্সিমেট 1 ধরতে পারি। ঠিক আছে, এবার এখানে কি আছে? এখানে আছে 0.15 প্লাস 0.1, তার মানে 0.25। এটাকে সুবিধার জন্য 0.5 ধরে নিচ্ছি। এখানে কত হবে? 15 15 225, তাহলে 225/100 2.25, মানে 0.225। তাহলে এখানে সুবিধার জন্য 0.2 ধরে নিচ্ছি। তাহলে এখানে কত আসছে? এদেরকে যদি যোগ করি 0.7 আর 1, অর্থাৎ 1.7, তাহলে 62.5 আর এদিকে 1.7 কত আসছে? 7 5 12 2 হাতে 1 64, 64. ঠিক আছে, তাহলে অ্যান্সারটা ওই যে 64 এর কাছাকাছি হবে, এত দূর যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, এটাই হবে কারেক্ট। এখানে দেখো 64.2 কিন্তু চলেই এসছে, তার মানে অনেকটা এক্সাক্ট ক্যালকুলেশন আমি করে ফেলেছি। নেক্সট, এখানে কি বলছে? এ মিক্সচার অফ 725 কেজি অফ অ্যালয় অফ কপার অ্যান্ড টিন contains 25% tin. How much tin must be added so that it becomes 70% of the mixture? কি বলছে? একটা অ্যালয়ে টিন কত শতাংশ আছে? 25% আছে টিন। ওকে, আর অ্যালয়টার পরিমাণ হচ্ছে 750 কেজি। ঠিক আছে, এইবার ওই 25% এর মধ্যে আরো কিছুটা টিন মেশানো হলো, তাহলে টিনটা যখন মেশানো হবে অবশ্যই 100% টিন থাকবে, তাতে অন্য কিছু থাকবে না। তাহলে এই 25% টিনের মিক্সচারের মধ্যে 100% পিওর টিন যদি মেশানো হয় তাহলে ওই অ্যালয়টাতে এখন টিনের পরিমাণ হয়ে যাচ্ছে কত? 70%। তাহলে এবার অ্যালিগেশন করো, এখানে কত দাঁড়াবে? এখানে দাঁড়াবে হচ্ছে 45 আর এখানে 30। 15 দিয়ে গেলে 2:3। তার মানে এই অ্যালয় আর এই পিওর টিনকে 2:3 রেশিওতে মেশানো হয়েছে। ঠিক আছে, আর অ্যালয়ের পরিমাণটা কত ছিল? 750। অ্যালয়ের পরিমাণটা ছিল 750। তার মানে এই যে 750 কেজি অ্যালয়ের সাথে 3 ইউনিট পিওর টিন মেশানো হয়েছে, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে? এটা কত গুণ? এটা হচ্ছে 750, মানে 750/2 ইন্টু 3, অর্থাৎ 375 ইন্টু 3। তার মানে অ্যান্সারটা কত হবে? উপরে লিখছি, 3 5 15, 5 হাতে 1, 3 7 21 আর 1 22, 2 হাতে 2, 9 3 11, 1125 কেজি। নেক্সট, এবার কি বলছে? যে অমিতা ক্যান বিল্ড এ রুম in the same amount of time that Bina and Sita working together can build. If Amita and Bina together could do it in 25 days and Sita alone in 35 days,
then how many days are required for Bina alone to do the same work? কি বলছে যে অমিতার একটা বাড়ি বানাতে যতটা সময় লাগে বিনা আর সীতা যদি একসাথে কাজ করে তাহলে ওদের সেম সময় লাগে। অর্থাৎ অমিতার যে ওয়ার্ক এফিসিয়েন্সি সেটা বিনা আর সীতার একত্রিত এফিসিয়েন্সির সমান, একত্রিত ওয়ার্ক এফিসিয়েন্সির সমান। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে, বলছে যে অমিতা অ্যান্ড বিনা টুগেদার কুড ডু ইট 25 days। মানে অমিতা আর বিনা যদি একত্রিত হয়ে কাজ করে তাহলে তাদের সময় লাগবে কত, তাদের সময় লাগবে 25 দিন। আর সীতা যদি একা কাজ করে সময় লাগবে কত, 35 দিন। তাহলে টোটাল ওয়ার্ক কত, 25 আর 35 এলসিএম 5 দিয়ে করলে 5 5 25, 5 7 35, অর্থাৎ 5 5 25 ইন্টু 7 অর্থাৎ 175। তাহলে এটা কত গুণ হবে, এটা হবে 7 আর এটা কত হবে 5। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত, 7 ইউনিট, আর এস এর এফিসিয়েন্সি কত, 5 ইউনিট। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে কি কি পেলাম, এখান থেকে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত পাচ্ছি, 7, আর এস এর এফিসিয়েন্সি কত, 5। তাহলে এ মাইনাস বি এর এফিসিয়েন্সি কত, এ মাইনাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে কত হবে, এটা বিটা যদি এদিকে চলে আসে আর এস এর ভ্যালু কত, 5, তার মানে এ মাইনাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি যদি 7 হয় আর এ মাইনাস বি এর এফিসিয়েন্সি যদি 5 হয় তাহলে এ এর এফিসিয়েন্সি কত হবে, এ এর এফিসিয়েন্সি হবে 6, আর বি এর এফিসিয়েন্সি কত হবে, বি এর এফিসিয়েন্সি হবে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে, সি নয় অমিতা আর বিনা, এবার সীতা, সীতার এফিসিয়েন্সি কত হবে, সীতার এফিসিয়েন্সি হবে হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ 5। সীতার এফিসিয়েন্সি এখানে বের করাই আছে। তাহলে দেখো এদের আলাদা আলাদা এফিসিয়েন্সি কিন্তু চলে আসলো, অমিতা, বিনা আর সীতা। এইবার জানতে চাই যে পুরো কাজটা বিনা যদি একা করতো তাহলে কতটা সময় লাগতো। বিনার এফিসিয়েন্সি কত, 1, টোটাল কাজ কত, 175, তাহলে 175 বাই 1, তাহলে কতদিন সময় লাগতো, 175 দিন। এবার কি বলছে, বলছে 42% অফ রনিতাস উইকলি ইনকাম is equal to 56% of Bhaskar's weekly income. If Bhaskar's weekly income was raised by 200 while Ronita's weekly income did not change, the ratio of the weekly incomes of Ronitas and Bhaskar respectively would have been 5:4. What is Ronita's weekly income? রনিতার উইকলি ইনকাম কত সেটা ফাইন্ড আউট করতে দিয়েছে। কি বলছে যে 42% অফ রনিতাস উইকলি ইনকাম, আই আর দিয়ে ডিনোট ইকুয়াল টু 56% অফ ভাস্করস উইকলি ইনকাম, আই বি দিয়ে ডিনোট। এটা যাচ্ছে 7 দিয়ে গেলে 6, 7 দিয়ে গেলে 8, 2 দিয়ে গেলে কত হবে 3, আর এখানে হবে 4। তাহলে আলটিমেট রনিতার ইনকাম আর ভাস্করের ইনকামের রেশিও কত, 4:3। ওকে, তাহলে ইনকামের রেশিও, ইনকামের যে ইনিশিয়াল রেশিও সেটা কত, 4:3। ওকে, আচ্ছা এবার কি বলছে দেখো, এবার বলছে যে ভাস্করের ইনকামটাকে 200 বাড়ানো হচ্ছে। আচ্ছা এখানে এটা লিখে দেই, এটা হচ্ছে রনিতা, এটা ভাস্কর, 200 বাড়ানো হচ্ছে ভাস্করের উইকলি ইনকামকে। রনিতার ইনকামের কোন রকম কোনো চেঞ্জ হচ্ছে না। এই রকম করার পরে তাদের যে এখন ইনকামের রেশিও হচ্ছে 5:4, তাহলে ইনিশিয়াল রেশিও 4:3 ছিল, এখন ইনকামের রেশিওকে আই ড্যাশ দিয়ে ডিনোট করছি, এখন ওদের ইনকামের রেশিও হচ্ছে 5:4। এই চেঞ্জটা কেন হলো, এই চেঞ্জটা হওয়ার কারণ হচ্ছে ভাস্করের ইনকামটা 200 বেড়ে গেছে কিন্তু রনিতার কোনো রকম কোনো চেঞ্জ হয়নি। তাহলে রনিতার যদি কোনো রকম কোনো চেঞ্জ না হয় তাহলে এখানে রনিতার ইনকাম দেখা যাচ্ছে 4 ইউনিট,
এখানে 5 ইউনিট, এই দুটোকে সেম করতে হবে। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করো আর এটাকে 4 দিয়ে গুণ করে দাও। তাহলে আলটিমেট কি আসছে? এদিকে আসছে 20, 15, এখানেও আসছে 20, এখানে 16। তাহলে ভাস্করের ইনকাম 1 ইউনিট বেড়ে গেছে। তাহলে 1 এর ভ্যালু কত? 200। জানতে চেয়েছে রনিতার উইকলি ইনকাম, অর্থাৎ 20 ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। কত হবে? 4000। অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট, এবার আসছে 18 দাগ। কি বলছে? যে রাম স্ট্যান্ডিং অন এ রেলওয়ে প্ল্যাটফর্ম নোটিস দ্যাট a train took 36 seconds to completely pass through the platform, which was 108 meter long, and it took 12 seconds in passing it. Find the speed of the train. কি বলছে? বলছে যে একটা ব্যক্তি দেখতে পাচ্ছে যে একটা প্ল্যাটফর্মকে ক্রস করতে, মানে একটা প্ল্যাটফর্মের লেন্থ হচ্ছে 108 মিটার, সেই পুরো প্ল্যাটফর্মটাকে ক্রস করতে একটা ট্রেনের সময় লাগছে কত? 36 সেকেন্ড। আর যে ব্যক্তি দেখছে সে কিন্তু ওই প্ল্যাটফর্মের উপরেই দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আর প্ল্যাটফর্মটাকে ক্রস করতে কতটা সময় লাগছে? প্ল্যাটফর্মটাকে ক্রস করতে ট্রেনটার সময় লাগছে 36 সেকেন্ড। তাহলে এই 36 সেকেন্ডের মধ্যে ট্রেনটার নিজস্ব যে লেন্থ আর প্ল্যাটফর্মের যে লেন্থ, দুটো লেন্থ কিন্তু একসাথে কভার করছে। আর এই দুটো লেন্থ কভার করতে তার সময় লাগছে কত? 36 সেকেন্ড। এটা ফার্স্ট কন্ডিশন বলে দিয়েছে। তারপরে কি বলছে? ওই প্ল্যাটফর্মের উপরে যে ব্যক্তিটা দাঁড়িয়ে ছিল, যে দেখছে যে ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে চলে যাচ্ছে, ইন পার্টিকুলার ওই ব্যক্তিটাকে অতিক্রম করতে ট্রেনটার সময় লাগছে কত? 12 সেকেন্ড। তাহলে ট্রেনটা যখন ব্যক্তিটাকে অতিক্রম করছে তখন ট্রেনটার নিজস্ব যে লেন্থ, সেই লেন্থের সমান ডিস্টেন্স অতিক্রম করছে। ট্রেনের লেন্থ হচ্ছে টিএল, আর এই টিএল ডিস্টেন্স কভার করতে সময় লাগছে কত? 12 সেকেন্ড। তাহলে দেখো, ট্রেনের লেন্থ আর প্ল্যাটফর্মের লেন্থ কভার করতে সময় লাগছে 36 সেকেন্ড, অনলি ট্রেনের লেন্থ কভার করতে সময় লাগছে 12 সেকেন্ড। তাহলে প্ল্যাটফর্মের লেন্থ কভার করতে কত সময় লাগবে? কত সময় লাগবে? 24 সেকেন্ড। আর প্ল্যাটফর্মের লেন্থ কত? 180 মিটার, অর্থাৎ 180 মিটার কভার করতে সময় লাগছে কত? 24 সেকেন্ড। তাহলে স্পিডটা কত হবে? 180 মিটার ডিস্টেন্স, 24 হচ্ছে টাইম, তাহলে ডিস্টেন্স বাই টাইম স্পিড। এবার কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হবে, অর্থাৎ 18/5 দিয়ে গুণ। 6 দিয়ে গেলে 3, 4, 4 দিয়ে যদি কেটে দেই কত হবে? 4 দুগুণ 8, 4 সাতা 28। এখানে কত আসছে? 3 27, 81/5, অর্থাৎ 16.2 কিলোমিটার পার আওয়ার। অ্যান্সার বি হয়ে গেল। এবার কি বলছে? যে এ ভেন্ডর buys 20 pens for ₹15 and sells them at 15 for ₹20. How many pens should be bought and sold to earn a profit of 245? ঠিক আছে, তাহলে দেখো দুটো জিনিস এখানে আছে, পেন আছে আর অ্যামাউন্ট আছে, ঠিক আছে? আর একবার সে কিনছে, তারপরে সে বিক্রি করছে। যখন সে কিনছে তখন 20টা পেন কিনছে, কত টাকা দিয়ে? 15 টাকা দিয়ে। আর যখন সে বিক্রি করছে তখন 15টা পেন বিক্রি করছে কত টাকা দিয়ে? 20 টাকা। তাহলে দেখো, এখানে ইনিশিয়ালি দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি 20টা পেন কিনছে, 15টা পেন বিক্রি করছে। কিন্তু আমি দুটো সমান করে দেবো, মানে যতগুলো পেন কিনবে ততগুলো পেন বিক্রি করবে, ঠিক আছে? তাহলে 20 আর 15, 20 আর 15 এলসিএম কত? কত দাঁড়াবে? 15 একে 15, 15 দুগুণ 30, 120, 8, 6 15 9, 120। তাহলে 120 যদি হয়, তাহলে এটাকে 6 দিয়ে গুণ করতে হবে,
আর এটাকে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে, এদিকে হচ্ছে 120, এদিকেও দাঁড়াচ্ছে 120, আর 6×15 90, আর 8×2 16, 160। মানে 120টা পেন 90 টাকায় কিনেছে, আবার এই 120টা পেন সে 160 টাকায় বিক্রি করেছে। তাহলে তার প্রফিট হয়েছে কত? প্রফিট হয়েছে 70 টাকা প্রফিট হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এই 120টা পেনে তার 70 টাকা প্রফিট হয়েছে। 70 টাকা প্রফিট হয়েছে 120টা পেনে। তাহলে 245 টাকা প্রফিট করতে তাকে কতগুলো পেন কিনতে হবে? 120/70 ইন্টু 245। 0 0 কেটে যাচ্ছে, 3 7 21, 5 7 35, অর্থাৎ 5 12 60 শূন্য হাতে 6, 3 12 36 আর 6 42, অর্থাৎ 420। অ্যান্সার সি। নেক্সট, আচ্ছা এখানে এলসিএমটা হবে 60। আমি 120 একটু মিস্টেক হয়ে গেছে, 120 ধরে করলেও কোনো সমস্যা নেই, অ্যান্সার একই হবে, কিন্তু এখানে এলসিএমটা হবে 60। ঠিক আছে, 20 আর 15 এলসিএম হচ্ছে 60, আমি 120 করে ফেলেছি। 3 20 60, আচ্ছা 15, ঠিক আছে কোনো সমস্যা নেই। এবার কি বলছে? বলছে দ্য অ্যানুয়াল ইনস্টলমেন্ট টু ডিসচার্জ এ ডেট অফ 8432 due in 4 years at 16% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম। বলছে কি যে 4 বছরের বকেয়া কত? 8432 টাকা। ঠিক আছে, আর রেট কত? রেট হচ্ছে 16% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। তাহলে এই 4 বছরের প্রত্যেক বছরে ইনস্টলমেন্ট হিসেবে কত টাকা দিতে হবে সেটা ফাইন্ড আউট করতে বলছে। তাহলে আমি ধরে নিচ্ছি প্রথম বছরের ইনস্টলমেন্ট 100 টাকা, দ্বিতীয় বছরের ইনস্টলমেন্ট 100 টাকা, তৃতীয় বছরের ইনস্টলমেন্টও 100 টাকা, চতুর্থ বছরের ইনস্টলমেন্টও 100 টাকা। এইবার এই প্রথম বছরের ইনস্টলমেন্ট, এটা প্রথম বছর পরিশোধ না করে যদি 4 নাম্বার বছরে পরিশোধ করত, অর্থাৎ 3 বছর পরে যদি পরিশোধ করত, তাহলে কত টাকা পরিশোধ করতে হতো? 1 বছরের ইন্টারেস্ট কত? 16%, 3 বছরে 3 × 48 টাকা ইন্টারেস্ট, তাহলে 100 + 48 মানে টোটাল 148 টাকা পরিশোধ করতে হতো। দ্বিতীয় বছরের ইনস্টলমেন্ট 100 টাকা দ্বিতীয় বছরে পরিশোধ না করে 4 নাম্বার বছরে, অর্থাৎ 2 বছর পরে যদি পরিশোধ করতে হতো, কত টাকা পরিশোধ করতে হতো? 132 টাকা। 32 টাকা ইন্টারেস্ট দিতে হতো 1 বছরের জন্য 16 টাকা, 2 বছরের জন্য 32 টাকা। তাহলে 3 নাম্বার বছরে 100 টাকা না দিয়ে যদি 4 নাম্বার বছরেই দিত এই 100 টাকাটা ইনস্টলমেন্ট হিসেবে, তাহলে কত টাকা পরিশোধ করতে হতো? ওর উপরে 1 বছরের ইন্টারেস্ট অর্থাৎ 16 টাকা চাপতো, মানে 116 টাকা। তাহলে টোটাল কত টাকা পরিশোধ করতে হতো 4 বছরে? 6 আর 2 8, 8 আর 8 16 6, হাতে 1, 1 আর 1 2, 3 আর 2 5 আর 4 9, আর এদিকে আসছে কত? 496। তাহলে এত টাকা বকেয়া ছিল যেটা পরিশোধ হলো। আর এখানে প্রশ্ন অনুসারে বকেয়া কত? 8432 টাকা। তাহলে 8432, এটা 496 এর ভ্যালু। জানতে চেয়েছে কি যে অ্যানুয়াল ইনস্টলমেন্টটা কত জানতে চেয়েছে, অর্থাৎ 100 এর ভ্যালু ফাইন্ড আউট। তাহলে এখানে ইউনিট ডিজিট যদি ক্যালকুলেট করি, দুটো শূন্য থেকে যাবে, আর এদিকে কত? 6 7 42, অর্থাৎ অ্যান্সারের শেষ 700 থাকবে। তার মানে এটাই হবে কারেক্ট অ্যান্সার, অ্যান্সার। ঠিক আছে, তারপরে কি বলছে? n এর একটা ভ্যালু দেওয়া আছে, √n এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলেছে। তো এখানে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোকে ভালো করে অবজার্ভ। এই 1 2 3 4 5 কে আমি ধরে নিচ্ছি a, তাহলে a স্কয়ার a, আর এখানে কি আছে? 1 2 3 4 6, অর্থাৎ a + 1, তার মানে a স্কয়ার + 2a + 1, তার মানে a + 1
তার হোল স্কোয়ার। তাহলে রুট এন এর ভ্যালু কত হবে? এ প্লাস। তাহলে a প্লাস 1 মানে কত? a প্লাস 1 মানে হচ্ছে 1 2 3 4 6। নেক্সট কি বলছে, হাউ মেনি ন্যাচারাল নাম্বারস আর বিটুইন 100 to 200 which when divided by 341 leaves the remainder 5। তাহলে দেখো, যে সমস্ত সংখ্যাকে 341 দিয়ে ভাগ করলে 5 রিমাইন্ডার থাকে, সেই সমস্ত সংখ্যার সাধারণ রূপ কেমন হবে? অর্থাৎ ভাজ্য ডিভিডেন্ড is equal to divisor into quotient প্লাস রিমাইন্ডার কত? রিমাইন্ডার হচ্ছে 5। ঠিক আছে, আর ডিভাইজারটা এখানে কত বলে দিয়েছে? ডিভাইজারটা বলে দিয়েছে 341। তাহলে ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু 3 4 1 কিউব প্লাস 5। তাহলে এটাই হচ্ছে সাধারণ রূপ। যে সমস্ত সংখ্যাগুলোকে 341 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, সেই সমস্ত সংখ্যার সাধারণ রূপ। এইবার এক এক করে ভ্যালু পুট করো। যদি কিউ এর ভ্যালু 1 পুট করি, তাহলে একটা সংখ্যা পাবো। কত পাবো? 346। এটা যে সংখ্যাটাকে 341 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। কিন্তু এখানে কন্ডিশন বলেছে সংখ্যাটাকে 1000 থেকে 2000 এর মধ্যে থাকতে হবে। এটা কি 1000 থেকে 2000 এর মধ্যে আছে? নেই, তাহলে এটা নেই। যদি কিউ এর ভ্যালু 2 নিয়ে নেই, তাহলে কত হবে? 341 ইন্টু 2, অর্থাৎ 2 1 2 আর 34 2 68, তার মানে 682। 2 1 2 34 2 68, 682 5 687। এটাও নেই, নেওয়া যাবে না। কিউ এর ভ্যালু যদি 3 নেই, কত হবে? কিউ এর ভ্যালু 3 নিলে হবে হচ্ছে 3 1 3, 3 4 12 2 হাতে 1, 3 9 1 10 প্লাস 5। তাহলে এটা নেওয়া যাবে। কিউ এর ভ্যালু যদি 4 নেই, 4 1 4, 4 4 16 6 হাতে 1, 12 আর 1 13 প্লাস 5। এটাও নেওয়া যাবে। কিউ এর ভ্যালু যদি 5 নেই, 5 1 5, 4 5 20 0 হাতে 2, 3 5 15 আর 2 17, 5 1 5, 4 5 20 0 হাতে 2, 15 আর 2 17 প্লাস 5। এটাও নেওয়া যাবে। কিউ এর ভ্যালু যদি 6 নেই, 6 নিলে কত হবে? 6 1 6, 4 6 24 4 হাতে 2, 3 6 18 আর 2, এটা 2000 কে এক্সিড করে যাচ্ছে, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে কটা নেওয়া যাচ্ছে? একটা, দুটো, তিনটে। তিনটে সংখ্যা আছে 1000 থেকে 2000 এর মধ্যে, যাদেরকে 341 দিয়ে ভাগ করলে 5 রিমাইন্ডার থাকবে। ওকে, নেক্সট কি বলছে? দ্য পেরিমিটার অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 75, ফাইন্ড ইটস এরিয়া। তাহলে পেরিমিটার যদি 75 হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য হবে 25। তাহলে এরিয়া কত হবে? এরিয়ার ফর্মুলা কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ 25 25 কত হবে? 625। তাহলে অ্যান্সার কত হবে? 625 √3/4। এটা কি বলছে? ইফ দ্য ভলিউম অফ এ স্ফিয়ার ইজ 4831, অর্থাৎ 4/3, পাই এর ভ্যালু 22/7 ইন্টু আর কিউব ইজ ইকুয়াল টু 4851। যদি এটা 11 দিয়ে কেটে দেই, কত হবে? 2, 4 11 44, 4 11 44, 11 1 11। ঠিক আছে, তাহলে আর কিউব ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 21 ইন্টু 21 এর স্কোয়ার, আর নিচে চলে আসছে 2 কিউব, মানে আর এর ভ্যালু কত আসছে? 21/2। ফাইন্ড আউট করতে বলেছে সারফেস এরিয়া, অর্থাৎ 4πr²। তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 441/4। ঠিক আছে, তাহলে কত হবে এটা? এটা হবে হচ্ছে 441/4, 2 দিয়ে গেলে 11, এটা হচ্ছে 2। আর এটা যদি পুরোপুরি যদি 7 দিয়ে কেটে দেই, 6 7 42,
2 21 3, আর এখানে কত আসছে 2, তাহলে 11 দুগুণ 22 ইন্টু 63, তাহলে 3 দুগুণ 6, অ্যান্সার কত হবে D। বোঝা গেল? নেক্সট কি বলছে, পাই ইজ অ্যান ইন্টিজার, ফ্র্যাকশন, ডেসিমাল না নন রিকারিং ডেসিমাল? অবশ্যই নন রিকারিং ডেসিমাল, কারণ দশমিকের পরে কিন্তু শেষ হয় না পাই, ঠিক আছে, কখনোই রেকার করে না, শেষ তো হয়ই না আর রিপিটও করে না। তাই আরো পারফেক্টলি যদি বলি, পাই হচ্ছে এমন একটা সংখ্যা যেটা নন রিকারিং অ্যান্ড নন রিপিটিং ডেসিমাল, ঠিক আছে। তাহলে আজকের 25টা কমপ্লিট, নেক্সট ক্লাসে আবার 25টা নিয়ে আসছি।